লজ্জা হওয়া উচিত তোদের, লজ্জা। আমার জীবনটা তো শেষ করে দিলি। শুধু নিজের বড় ছেলে আর এই বাচ্চাটা আর মায়ের মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি। না হলে কবেই, যদি সেদিন আমি এই সাহসটা দেখাতে পারতাম। এদিকে হিয়া আর অর্পা দুজনে এতক্ষণে চোখের জল নাকের জলে একাকার। প্লিজ বর্দা, আমাদের এবার যেতে দাও, সময় হয়ে গেছে। ওইদিকে গেট লাগিয়ে দিচ্ছে, আমি তোমার কাছে হাত জোড় করছি। তোকে আর কারো কাছে হাত জোড় করতে হবে না হিয়া, তোকে আর কারো কাছে হাত জোড় করতে হবে না হিয়া। দেখে ভালো লাগলো, এই পৃথিবীতে আমার ছোট বোনটার কথা কেউ ভাবুক না ভাবুক, তুই অন্তত অর্পাকে নিয়ে ভাবিস। আমি এখনো দাঁড়িয়ে থাকবো এই গেটের কাছে। ভাবিস না রাইমার কথায় আমি গলে যাব। তোকে যে পরীক্ষা দিতে দিচ্ছি, এটা তোর ভাগ্য। অনেক অনেক ধন্যবাদ বর্দা, অনেক অনেক থ্যাঙ্কস। অর্পা চল 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 না, গেট লাগিয়ে দিল, আয় না। হিয়া অর্পাকে টানতে টানতে পরীক্ষার হলে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দেয়। শোন অর্পা, একটু আগে যা হলো সব ভুলে যা। তোকে আজ বেস্ট এক্সাম দিতে হবে, বুঝলি? তোর তোর বাবুর জন্য তোকে ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, খুল। হিয়া অর্পার ভয় দূর করে অর্পাকে ওর বেস্টটা লিখতে প্রেরণা জাগিয়ে চলে। পরীক্ষা শেষ হবার কিছুক্ষণ আগে উজান অভিককে নিয়ে পরীক্ষা সেন্টারের উল্টো দিকের রাস্তায় যায়। ওখানে বের হবার আর একটা ছোট্ট গেট আছে। ভারী গাছপালা আর বড় বড় পরগাছা দিয়ে ভর্তি জায়গাটা কেমন যেন বিদঘুটে দেখতে, একদম জঙ্গলে পরিপূর্ণ যাকে বলে। গেটটা সচরাচর খোলা থাকে না, কিন্তু পরীক্ষার সময় অতিরিক্ত চাপ থাকায় কেউ যদি এই গেট দিয়ে বের হতে চায় তাহলে ওখানকার গেটম্যান তাদের জন্য গেটটা খুলে দেয়। এখানে আনলি কেন তুই আমায়? বৃষ্টি টিচার্স ট্রেনিং কলেজ থেকে টিচিং শিখেছিল না, এদিকে দিয়েই এই গেট টপকে মাঝে মাঝে তোর সাথে কথা বলতো, মনে আছে? হ্যাঁ, সে তো অনেক পুরনো কথা, এখন এসব কেন বলছিস? আমি যদি হিয়াকে এই 5 বছরে ঠিক চিনে থাকি তাহলে হিয়া তোর বোনকে নিয়ে এদিক দিয়েই বের হবে। আরে বেশ, এত কনফিডেন্স নিজের বউয়ের উপর? বলতে পারিস ওভার কনফিডেন্ট। কি একটা অবস্থা এই করুণ পরিস্থিতি! এ ও আমি কেমন হাসছি দেখ, কপাল বন্ধু কপাল। বড়দাকে ফোন করে বল আমরা এদিকে দেখছি। থাক, দেখি না তোর বইয়ের উপর তোর অতিরিক্ত দুজনে রাস্তা পার হয়ে ওপাশে রোডের সাইডের ওপর দিয়ে উঠে যাওয়া লম্বা ফুটপাতটায় গিয়ে বসে। ওখানে আরও অনেক গার্জিয়ান দাঁড়িয়ে আছে, কেউ বা গাছের ছায়াতলে বসে তাদের ছেলে মেয়েদের অপেক্ষায় পরীক্ষা শেষ হলে মেন গেটে চলে যাবে। পরীক্ষা শেষ হয়, সামনের বিল্ডিং থেকে আগে ছাত্ররা এক এক করে নেমে মেন গেট দিয়ে বের হতে থাকে। বাইরে বর্দা রায়মাদি সবাই চাতক পাখির মতো গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পরীক্ষাগুলো কেমন দেখতে দেখতে শেষ হয়ে গেল। আজ না এই পরীক্ষার সাথে আমার আর আমার বাবুর জীবনটা শেষ হয়ে যায় রে। হিয়া অর্পার মাথায় একটা গাঁটটা মেরে, কি শেষ হবে রে? আমার উপর ভরসা নেই আর? করি রে, তোকে তো নিজের চাইতেও বেশি বিশ্বাস করি রে পাগলি। কিন্তু বর্দার কাছে বাবার কাছে আগে ওদের কাছে মান সম্মানটা মেরে ফেললে ওরা, তার জন্য আমাকে মেরে ফেলতে ওরা 1 সেকেন্ড ভাববে না। আমি তোকে মরতে দিলে তো? এখন চল আমার সাথে। অনিকদাকে যেখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি ওখানে থাকবে তো সে? আর উপায় আছে ওর কাছে বল? চল এখন। আর যেই কথা সেই কাজ। উজানের ধারণা মতে হিয়া অর্পাকে নিয়ে উল্টো দিকের গেটের কাছে যায়। হিয়া কি চালাক শিয়াল, তার চেয়ে তার অসভ্য পর্যায়ে আরও চালাক, যাকে বলে শিয়ালের সর্দার। সেটা সম্পর্কে কোনো ধারণা কি আর হিয়ার সারাক্ষণ কুটকুট করা ব্রেন রাখে? হিয়া, তুই আমাকে উল্টো দিকে কেন নিয়ে এলি? থাম না, শোন। বাইরে মেইন গেটে তো বর্দা দাঁড়িয়ে আছে, ওই দিক দিয়ে বের হলাম মানে হচ্ছে কেস খেয়ে গেলাম। তোকে আমি এই গেট দিয়ে বের করে রিক্সায় তুলে দিচ্ছি, কেমন? আর তুই? তুই অনিকদার কাছে যেতে যেতে আমি মেইন গেটে চলে যাব। তারপর তো ওই একটু বকাঝকা শুনবো, ততক্ষণে তুই অনিকদা এয়ারপোর্ট হয়ে দিল্লি টেন টেনা টেন। অর্পা কেঁদে ফেলে। আরে কাঁদছিস কেন? কেউ দেখে ফেলে কিন্তু কেস খেয়ে যাব। তোকে ধন্যবাদ দেওয়ার মতো শব্দ হয়তো বিধাতা এখনো আমার ডিকশনারিতে তৈরি করতে পারে। হিয়া, তোর এই ঋণ আমি মরে। তাছাড়া আমার মতো বন্ধু তুই পাবি পুরো কলকাতা খুঁজলেও। কলকাতা কেন, পুরো পৃথিবী খুঁজলেও হয় না। ও,
দুজনে কাঁদতে কাঁদতে হেসে ফেলে। অর্পা ব্যাগ থেকে কিছু টাকা বের করে। এ কি, এতগুলো টাকা নিয়ে তুই পরীক্ষা দিতে গিয়েছিলি? ম্যাজিস্ট্রেট দেখে নিলে কি হতো? নেই, এটা রাখ, এতে 20,000 টাকা আছে। 20,000? হ্যাঁ, তুই আমাদেরকে সেদিন মাঠে যে টাকাটা দিয়েছিলি, অনেক বললো তোকে ফেরত দিতে। এটা শুনে হিয়া অর্পাকে সপাটে একটা চড় মারে। আহ মাল। বর বললো আর অমনি রাজি হয়ে গেলি? তুই তোর বরের টাকার দেমাক দেখাচ্ছিস আমায়, হ্যাঁ? আরে দেওয়া কেন দেখাবো, নেই তো নেই। শোন, এই টাকাটা এখন তোদের কাছে রেখে দে। হ্যাঁ, কিন্তু এটা ভেবে বসিস না আমি এই টাকাটা ছেড়ে দেব। আমার নামেও হিয়া, হ্যাঁ? বুঝলি, আমি আমার সব হিসাব করায় গন্ডায় বুঝে নিতে জানি। এমনকি এমনকি গুড লাকে এত টাকা জমিয়েছি। বুঝলাম, ওটা এখন আর হিয়া মিত্র নয় ডিয়ার, ওটা হিয়া চ্যাটার্জি। ওই হলো একই মানুষটা। একই মানুষটা তো আমি নাকি? যা তো, তোর মা। চল এখন ওনাটা ঠিক মতো পেঁচিয়ে নে মুখে। কাকু আছো এখানে কেউ? এই দিক দিয়ে বের হবা তোমরা? হ্যাঁ কাকু, আমাদের না বাড়ি এই রাস্তা দিয়ে যেতে হয়। প্রতিদিন না ভিড় ঠেলে মেইন গেট দিয়ে এত দূর আসতে ইচ্ছে করে না। দাও না এই গেটটা একটু খুলে। তুমিও যাবে নাকি? জি, ওকে দেখে ভাবলাম আমিও। কাকু মাথা নেড়ে গেটটা খুলে দিলেই হিয়া অর্পা দুজনে বেরিয়ে পড়ে। দাও কাকু, এবার গেটটা লাগিয়ে দাও। কি জঙ্গল হয়ে আছে, একটু পরিষ্কার করতে পারো না কেউ তোমরা? আমাকে বললে হবে রে মা, যে হেড সে ব্যবস্থা নিলে আমার কি করার। তাও কথা। আসি কেমন? আশীর্বাদ করো ভালো রেজাল্ট যেন করতে পারি। মা, করবে, সবাই ভালো রেজাল্ট করবে। উজানও এদিকে চাতক পাখির মতন ছোট্ট গেটটার দিকে চেয়েছিল কখন হিয়া অর্পাকে নিয়ে বের হবে। উজানও আজ একটু নিজেকে যাচাই করতে চায় ও ওর হিয়াকে এই বছরে ঠিক আসলে কতটা চিনল। নিজের পিচ্চি বউকে চিনতে একটু ভুল হয়নি উজানের। হিয়া আর অর্পাকে বের হতে দেখে উজান রাগে উঠতে ধরলেই অভিক উজানের হাঁটুর ওপর রাখা হাতের ওপর নিজের হাতটা রেখে উজানকে থামিয়ে দেয়। কি? কেন? তোকে সবতে বলছি, তুই সব। উজান আর উঠতে পারে না, ঠিক মতো করে আবার বসে পড়ে। মামা যাবে এই সামনে। একজন না দুজন, তা শুনে কি করবে? ভাড়া তো একই নিবে। যার দেরি করিস না, অনেক দেরি হয়ে গেল এমনিতেই। তোর কথা খুব। আমার পড়বে না বুঝি? জানি না আর কবে দেখা হবে। নিজের খেয়াল রাখবি। আর অনেক দাকে বকলে বলে আমাকে বলে দিবি, হ্যাঁ? ফোনে আমি দিল্লি গিয়ে অনেকদার মাথা ফাটিয়ে দিয়ে আসবো একদম। অনেকের সাহস আছে, অনেক জানে না আমাকে বকলে হিয়া ওর কি অবস্থা করবে। হয়েছে, থাম এবার, পরীক্ষা শেষ। কোথায় হাসবো, কিন্তু তুই আমায় কাঁদিয়ে দিলি বেয়াদব। তুই বেয়াদব। যা যা, আর দেরি করলে চলবে না, ওঠ। গিয়ে ফোন দেবো নাকি তুই দিবি? আমি দিব, খবরদার তুই দিবি না। আমার কষ্ট হচ্ছে হিয়া, আমি কি করে। আমি পেছনে তাকিয়ে 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে তুই চলে যাবি। নইলে আমি তোকে ছাড়তে পারবো না। যা না, তুই যা। 1 2 3 4। হিয়া শুনতে শুরু করলে অর্পা কাঁদতে কাঁদতে হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি খুব করে যাই আমার যেন একটা মেয়ে হয়, আর আমার মেয়ে হলে আমি তার নাম রাখবো হিয়া। এই একটা কথা বলে অর্পা চোখ মুছতে মুছতে মুখের ওড়নাটা ঠিক করে রিকশায় উঠে পড়ে। কী যে কষ্ট হচ্ছে দুজনের শুধু ওরা দুজনেই জানে। হিয়া জানে অর্পা এখন চলে গেলে ওর বাবু না হওয়া অবধি ও ফিরবে না। অর্পাও জানে এদিকে দিল্লিতে অনেক যতই ওর পাশে থাক, হিয়া ওর একটা শক্তি, ওর নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা, যাকে ছেড়ে আবার ওকে চলে যেতে হচ্ছে। হিয়া ছাড়া অনেক কি পারবে ওকে আগলে রাখতে? তুই হিয়ার সাহস দেখলি? হিয়ার এই সাহসটা যদি আমি দেখতে পারতাম, তাহলে দিদি আর জীবনটা আজ। কি বলতে চাচ্ছিস? তুই একবার জানতে চেয়েছিলি না, রায়মাদি মাঝ রাস্তায় ওর ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে কেন দিল? কেন? বাবার উপর, বড়দার উপর নিজের রাগ মিটাতে। বাবারও তো জোর করে বিয়ে দিতে পারবে, কিন্তু দিদি যদি পড়তে না চায়, ওকে তুই পারবি জোর করে পড়াতে? একটা দীর্ঘশ্বাস নিয়ে আজ থেকে 9 বছর আগে যখন বাবা দিদির অমতে গিয়ে বিয়ে ঠিক করেছিল, সেই দিন দিদি পুরো বাড়ি কাঁপিয়ে কাঁদছিল।
কি ধাপাধাপিটাই না করেছিল সেই দিন দিদি। আমি নিজেই তখন ছোট অর্পা, আর তখন কত হবে, 2 কি 3-তে পড়ি, হয়তো 4-এ, আমার অত মনে নাই। অর্পাকে কোলে নিয়ে আমি ভয়ে কাঁপছিলাম শুধু। দিদি কত বলেছিল, অভিক আমাকে একটু সাহায্য কর, আমাকে একটু সাহায্য কর অভিক। আমি বাবার ভয়ে, বড়দার ভয়ে সেই দিন ওর কথা শুনিনি। সেই দিন যদি আমি একটু দিদিকে সাহায্য করতাম, জানিস দিদি আজও আমাকে জড়িয়ে ধরে রাজীবদার জন্য কান্না করে। রাজীবদার সাথে দেখা হলে দিদি কেমন আছে এই কথা জিজ্ঞাসা করতে কখনো ভুলে না। তুই দেখিস না দিদি ওর স্বামীর বাড়িতে কতদিন থাকে, সব সময় তো এখানে এই বাড়িতেই পড়ে থাকে। কেন থাকে? অভিকের কথার মাঝে বর্দা ফোন দিয়ে ওদের সামনে ডাকে। থাকে বর্দা যা হয়েছে ভুলে যা, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আছে। তাহলে তুই মানছিস হিয়া অর্পার জন্য যাক, সেটা হয়তো অর্পার ভালোর জন্য। আজ হিয়াকে আমি বকবো, এটাই ফাইনাল। তুই আমাকে আর এসব বলে বসাতে আসিস না অভিক, চল ওঠ। অর্পা কোথায় হিয়া? দিদি পরীক্ষা যখন আর 1 ঘন্টা বাকি, তখন না অর্পা ওর খাতা জমা দিয়ে চলে যায়। স্যার ওকে বললো, কিন্তু ওর নাকি পরীক্ষা শেষ হয়ে গেছে। এমনকি স্যার ওর খাতা চেক করাতে সত্যিই দেখে ওর লেখা শেষ। আমি কি করতাম বলো? আমার তো পরীক্ষা শেষ হয়নি, তখনও 6টা কোশ্চেন লেখা বাকি ছিল। বিশ্বাস না হলে যে ডিউটিতে ছিল তাকে জিজ্ঞেস করে দেখো। এদিকে হিয়ার এমন মন গড়া মিথ্যা শুনে অভিক মনে মনে হাসতে হাসতে শেষ। এদিকে উজান যতই হিয়াকে দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। ওর জন্য বউ পেয়েছিস উজান তুই একটা, তোকে 1000বার বেঁচে খেতে পারবে। আহ অভি, পালিয়েছে নাস, আমার উপর চালাকি। কি ভেবেছো আমি ওকে পাবো না? যেদিন পাবো না ওকে নিজ হাতে শেষ করে দেবো। খবরদার বর্দা, আর একবারও এসব কথা মনেও আনবি না। অর্পাকে শেষ করার আগে তোকে আমাকে শেষ করতে হবে, আর না হলে আমি তোকে শেষ করে দেব। রাইমা, একদম চিৎকার করবি না, না হলে আজ আমি ভুলে যাব তুই আমার বড় দাদা হোস। বর্দা রাগে খুবই ওখান থেকে বেরিয়ে যায়। অর্পাকে বলবি আর কেউ ওর পাশে থাক বা না থাক, আমি ওর পাশে আছি। অভিক, আমি আজ আর বাড়িতে যাব না। যেদিন বর্দা ওর ফ্যামিলি নিয়ে বেঙ্গালুরুতে আবার ফিরে যাবে আমাকে ফোন দিয়ে ডাকবি। ওদিন যাব, তার আগে না। রায়মাদি হিয়ার মাথায় হাত বুলিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রায়মাদি চলে গেলেই উজান রাগি রাগি চেহারা নিয়ে হিয়ার কাছে গিয়ে হিয়াকে সপাটে একটা থাপ্পড় মারে। আহো উজান, এত সাহস তোমার, তুমি বড়দার উপর গিয়ে কাজ করলে? না, অনেক হয়েছে, আর না। আজ বাবাকে বলে তোমার একটা ব্যবস্থা করতেই হবে। খবরদার উজান, আমার বোনকে কিছু, কিন্তু তুই কিছু বলবি না। হেরে হিয়া, এত বুদ্ধি কোথায় রাখিস এই ছোট মাথায়? এটাতেই রাখি, বুঝলে? হ্যাপি স্ট্রং। বুদ্ধি না বদবুদ্ধি সব বের করছি আমি। তোমার আজ বাড়িতে যাই শুধু। এখন ওর তো বাইকে তোদের নামিয়ে দিয়ে আমি বাড়িতে যাই। ওদিকে বর্দা বাড়িতে ঢুকে কি শুরু করবে কে জানে। অভিক বাইক স্টার্ট দেয়, উজান মাঝখানে হিয়া পিছনে। অর্পা দার্জিলিংয়ে খুব ভালো আছে তাই না রে হিয়া? আরে দার্জিলিং না তো, ওরা তো মুম্বাইয়ে থাকে। অনেকটা ট্রান্সফার হলো না সেদিন। ওরা কি এখন তাহলে মুম্বাই যাবে? কি ভেবেছিলে তোমরা? ইনিয়ে বিনিয়ে আমাকে দিয়ে সব উগলে বের করে নিবে আর আমি সবটা বলে দিব? হ্যাঁ, তা তো হবে না অভিজ্ঞা। আমাকে চেনা এখনো তোমাদের দুজনের অনেক বাকি, বুঝলে? হ্যাঁ, তাছাড়া আর কোথায় যাবে? মুম্বাইতেই সেটেল হবে, তাই তো বললো। বলছি কি অভিজ্ঞা, অর্পর মেয়ে হলে তুমি খুশি হবে না ছেলে? একটা হলেই হয়। আমি যে নিজে বিয়ে না করে ছোট বোনের ছেলেপুলের মামা হয়ে যাচ্ছি, এরকম সৌভাগ্য কতজনের হয় বলতো? আমার আর ভালোই লাগে না। কোথায় পরীক্ষা শেষ আমায় নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে, তা না, সকাল থেকে ওনার কাজ আর কাজ। হিয়া শোন, আমি 2 দিনের জন্য একটু তোর মাসিমার বাড়ি যাচ্ছি কাল। এখন বড় হয়েছিস, বাড়িটা আমি তোর হাতে দিয়ে গেলাম, সব ঠিক মতো সামলে নিবি। সে না হয় আমি সামলে নেব, কিন্তু তোমার ছেলের কি কোনো কাণ্ডজ্ঞান নেই বলো? কেন, কি করলো আবার আমার রাজা? বলেছিল পরীক্ষা শেষ হলে এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, কটা জায়গায় নিয়ে গেল শুনি। পরীক্ষার সময় এক পাও বাড়ি থেকে কোথাও বের হতে দেয়নি, এমনকি ফোনটাও ড্রয়ারে ঢুকিয়ে তালা মেরে দিয়েছিল।
কি তার শাসন! আর আজ দেখো পাত্তাই নেই ওনার সকাল থেকে। এমন সময় উজান বাইরে থেকে এসেই রুমে ঢুকে টাওয়েল খুঁজতে শুরু করে। এই যে এলো কটা বাজে? 4টে। কখন বেরিয়েছো সকালে? আর আসলে কখন? কি কাজ এত রাজা তোর? একটুকু ঘুরিয়ে আন না মেয়েটাকে কোথাও থেকে। সময় নেই আমার। হিয়া, টাওয়ালটা কোথায়? হিয়া উজানের মুখে টাওয়ালটা ছুঁড়ে দিয়ে, হ্যাঁ অভিক, হ্যাঁ আসছি আমি, 5 মিনিট স্নানটা করে আসছি। বেশিক্ষণ লাগবে না, একটু বস তোরা। দেখলে মা, আবার এখন বাইরে যাবে? আমার কাজ আছে হিয়া। সকালে এমনিতে পাসপোর্ট রিনিউ করতে সারাটা দিন চলে গেল। এখন তুমি আর বিরক্ত করো না তো। উজান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেলেই হিয়া বিছানায় ঠোঁট মুখ ফুলিয়ে বসে পড়ে। হয়েছে, আর মন খারাপ করে বসে থাকতে হবে না। পাগলি মেয়ে আমার একটা। আমি রাতে যাওয়ার আগে রাজাকে বলে যাব তোকে একবার কোথাও থেকে ঘুরিয়ে আনবে। আমি আসছি। রাজা চলে গেলে আমার রুমে আয় তো। আমার মাথায় আজ তেল দিয়ে দিবি সুন্দর করে। ঠিক আছে। বাসবি চলে গেলে উজান স্নান সেরে বের হয়ে ওদের রুমের গেটটা টপাটপ লাগিয়ে দিয়ে হাঁক ডাক শুরু করে। শার্ট পরবে না আগে প্যান্ট পরবে তাড়াহুড়োতে উজানের মাথা কাজ করছে না। ওরকম গাল মুখ ফুলিয়ে বসে আছো যে, রাগ হচ্ছে? হিয়া একটা বালিশ উজানের গায়ে ছুঁড়ে দিয়ে তোমার কি তাতে? প্যান্ট পরা হয়ে গেলে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে, আরে মিসেস চ্যাটার্জি, আমি তো তোমার জন্যই এসব করছি। এখানে সেখানে ঘুরতে গেলে কি হয়? ভেবেছি আর তো 1 মাস আছে, যাওয়ার আগে দূরে কোথাও থেকে ঘুরে এলে ভালো হয় না? হ্যাঁ, ওসব তো পরীক্ষার আগে থেকেই শুনছি আমি। এই শোনো, তুমি না আর আমায় মিথ্যে আশ্বাস দিবে না, বুঝলে? উনি নাকি আমায় দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। আগে পাড়ার মোড় থেকে 1 কাপ চা অন্তত খাইয়ে নিয়ে আসো, সেটারও তো মুরদ নেই। আসে বড় বড় কথা বলতে। হ্যাঁ, উজান পুরো রেডি হয়ে গেলে যাওয়ার আগে বিছানায় গিয়ে হিয়াকে ধপাত করে জড়িয়ে শুয়ে পড়ে। আহ, ছাড়ো আমায়। হিয়াকে গায়ের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে হিয়ার সমস্ত শরীরে নিজের ঠোঁটে নরম আঁকতে থাকে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ো। উজান হিয়ার পুরো মুখে চুমু এঁকে দিয়ে, ফিরতে ফিরতে রাত হবে, মার সাথে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো এখানে এসে। আমি না আজ মার সাথে ঘুমোবো। না পাগলি, অমন করে না। তুমি জানো না তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না? আদিক্ষেতা দেখো, যাও তো যাও। 5 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণই। পরের দিন আজ উজান এই কাঠফাটা রোদে সারাদিন বাইরে থেকে রাত 9টা-10টার দিকে বাড়িতে ফিরল। তুমি খাবে না? মা কি চলে গেছে? মা তো দুপুরে বেরিয়ে গেছে। তুমি রাতে খেয়েছো? না, বাবা এলে তারপর খাবো। বাবা আসবে আজ রাতে, ডিউটি নেই? বললো তো আসবে। আচ্ছা হিয়া, রুমে কোনো জ্বর বা গা ব্যথার ওষুধ আছে? আছে কেন? না এমনি। শরীর খারাপ করছে তোমার? না, লাইটটা অফ করো তো, মাথাটা ভীষণ ব্যথা করছে। মাথা আবার কেন ব্যথা করছে? আচ্ছা থামো। হিয়া ড্রয়ার থেকে মুভটা বের করে লাইট অফ করে দিয়ে উজানের পাশে গিয়ে বসে। দেখি এদিকে আসো তো। লাগবে না হিয়া, আমি ঠিক আছি। না ঠিক নেই, দেখি আমার কোলে মাথাটা দাও তো। আমি মাথাটা সুন্দর করে মালিশ করে দিই দেখি। তুমি যাও না, গিয়ে নিজের সাথে একটু রেস্ট করো। ঠাম্মি তো বললো আজ নাকি পুরো বাড়ির রান্না নিজ হাতে করবে। কথা বলো না তো এত, দেখি আসো। উজান হিয়ার কোলে মাথা রাখলে হিয়া মুভ দিয়ে উজানের পুরো মাথা ঘাড় গলা ডোলে টিপে দেয়। মাথায় একটু তেল দিয়ে থাপড়ে দিই, আরাম পাবে একটু। না খবরদার না, তেল লাগলেই কপালে পিম্পল উঠে যায়। উঠলে উঠবে, কে দেখবে শুনি আমি ছাড়া? ইউকে যাচ্ছি না, ওখানে কত মেয়ে আছে বলো তো। বাজে কথা সব সময় শুনো না। গাটা তো গরম হয়ে আসছে, জ্বর আসবে না তো আবার? সারাদিন রোদে রোদে ঘুরে অবেলায় এসে স্নানটা করলে। হিয়ার হাত দুটো মাথার চুল থেকে বের করে গাটা টিপে দাও না, পাগুলো ভীষণ টান দিচ্ছে। সে না হয় দিচ্ছি, কিন্তু তোমার এই অনিয়ম আমার আর ভালো লাগছে না। কিন্তু তুমি কাল থেকে উঠে আগের মতো নিয়ম করে স্নান, খাওয়া, বাড়ি ফেরা সব করবে। হিয়া বিছানার মাঝখানে উঠে উজানকে উল্টে দিয়ে এক এক করে উজানের পুরো শরীর উজানের ইচ্ছে মতো গায়ের সব শক্তি দিয়ে টিপে দিতে থাকে। তুমি ভাত খেয়ে নিয়ে একটা জ্বরের ঔষধ খেয়ে নিবা। আমার কেমন যেন লাগছে, আমি দেখি বাবাকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি বাড়ি আসতে। আরে না বাবা এসে কি করবে, নিচের দিকে যাও, পায়ের নখগুলো। এখানে পায়ের পাতা? হ্যাঁ ওঠো, আর একটু উপরে। হ্যাঁ ওখানে। বাবাকে একটা ফোন দাও না, বলো তোমার শরীরটা কেমন যেন গরম করছে। আরে না, আমি কি নিজে একজন ডক্টর না? আমি কি বুঝি না কোনটা জ্বর কোনটা না? তোমার সর্দিও আসছে দেখো। আমি বলে রাখলাম, ভোর নাগাদ যদি জ্বর না আসে তোমার।
রাখো, আর টিপতে হবে না, হাত ব্যথা করবে। করবে না ব্যথা, তুমি ঘুমিয়ে পড়ো তো একটু। সারাদিন বাইরে বাইরে একটু তো রেস্ট দিতে হয় নাকি শরীরে? মাকে আসতে দাও, আমি যদি নালিশ না করে দিই তোমার নামে। ঘাড়ের দিকটায় আসো। হিয়া উজানের পিঠের উপরে বসে উজানের ঘাড়ের দিকে 2 হাত দিয়ে মালিশ করতে থাকে। বললাম একটু তেল দিয়ে দিই, শোনো না। আমি আমি কি একটু রসুন দিয়ে তেল মালিশ করে এনে তোমার বুকে ডলে দিব? বুকটা কেমন জমে যাচ্ছে। কেন এসে ওই ঠান্ডা জলগুলো দিয়ে স্নান করতে গেলে বলো তো? আরে না, দেখে আসো তো বুকে, আমি একটু ঘুমোই। হয়েছে, আর টিপতে হবে না। উজান পেছন ঘুরে হিয়াকে পিঠ থেকে নামিয়ে বুকে আগলে চোখটা বন্ধ করে। গাটা শান্তি পেল একটু। আরো টিপে দিই? না, দেখি এদিকে। এটা লাগিয়ে দিইনি কিন্তু। থাক, কেউ আসবে না। উজান হিয়াকে জড়িয়ে একটু চোখটা বন্ধ করে। কিছুক্ষণ পর জিনি এসে লাইট অফ দেখে ভেতরে না ঢুকে বাইরে থেকে গেটটা নক করে। হিয়াতি আছো? জিনি না। হিয়া উঠে ওর শাড়ির আঁচলটা ঠিক করে চুলগুলো খোপা করতে করতে, হ্যাঁ জিনি, আয় না। আসবো? হ্যাঁ রে বাবা, আয়। খাবে না রাতে? বাবা এসেছে? হ্যাঁ, এই মাত্র আসলো, ফ্রেশ হচ্ছে। দেখ না তোর দাদা ভাইয়ের গাটা কেমন গরম হয়ে আছে, জ্বর আসবে মনে হচ্ছে। হিয়া, আমাকে একটা নাক মোছার কিছু দিয়ে যাও তো। হ্যাঁ দিচ্ছি। হিয়া খুঁজে খুঁজে একটা পাতলা কাপড় বের করে উজানকে দিয়ে জিনিয়াকে নিয়ে নিচে চলে যায়। রাতে উজান কোনো রকম নিচে নেমে সবার সাথে ডিনারটা শেষ করে। আর কিছু দেবো তোমায় বাবা? না না। উজান দেবো? আমি নাও না, কি লাগবে নিয়ে নাও। বাবা ওকে কি একবার টিউলিপে ভর্তি করাবে, রাতে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়? হিয়া, কিছু হয়নি আমার, তুমি আন্দাজি বেশি ভাবছো। হ্যাঁ আমি তো বেশিই ভাবি। বাবাও দেখছি কিচ্ছু বলছে না ওকে, আমার আর ভালোই লাগছে না। আরে মা, ওর এমনি গাটা গরম। বললাম তো, খাওয়ার পরে আমি ওষুধ দিচ্ছি, ওটা খেয়ে নিলেই হবে। যা খুশি করো গিয়ে তোমরা, আমি তো ছোট না, আমার কথা কে শুনবে? হিয়া কোনো রকম ঠোঁট গাল ফুলিয়ে রাগ করা দেখে সবাই হেসে ফেলে। খাওয়া শেষ হলে যে যার মতো নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। উজানও আজ কোনো বায়না না করে হিয়াকে জড়িয়ে ধরে ঘুম দেবার চেষ্টা করতে থাকে, কিন্তু শরীরটা কেমন করতে থাকায় উজানের ঘুম আসে না। ভোরের দিকে উজানের ঘুমটা আসলেও কী কারণে ঘুমটা ভাঙলেই উজান ওয়াশরুমে যাওয়ার জন্য আলতো করে হিয়াকে সরিয়ে উঠে পড়ে। উজানের মাথাটা কীরকম ঘুরতে থাকে। ওয়াশরুম থেকে বের হয়েও উজান কীরকম টলতে থাকে। ভাগ্যিস ওই সময় হিয়ারও ঘুমটা ভেঙে যায়। কোথায় ও? ওয়াশরুমে? ঝাপসা চোখে হুট করে উজানের উপর হিয়ার চোখ পড়লেই হিয়া দেখে উজান কীরকম টলতে টলতে বের হচ্ছে। হিয়া গায়ের কাঁথাটা ফেলে দিয়ে দৌড়ে উজানকে এসে ধরে। উজান, কি কি কষ্ট হচ্ছে? এরকম কেন করছো? আরে আমি ঠিক আছি হিয়া, জ্বরটা আসছে মনে হয়। আমি বললাম তখন শুনলে না তো আমার কথা, দেখলে কি হলো? হিয়া উজানকে ধরে বিছানায় বসিয়ে দেয়। আমার নাক মোছার কাপড়টা জল পড়ছে ভীষণ। উজানের এর মধ্যে বুক গলা দুটোই দেবে যায়। কোথায় রাখলে দেখি, এদিকে আসো তো, আসো না। কি? হিয়া উজানের মাথাটা ধরে ওর আঁচলটা দিয়ে উজানের নাকের জল মুছে দেয়। ছি। কি? হ্যাঁ, এখন এই শাড়িটা পরে ঘুরে বের হবে? হ্যাঁ তো। ঘেন্না লাগবে না? ঘেন্না কেন লাগতে যাবে, নিজের লোকেরই তো নাক মুছেছি। হ্যাঁ, আমি হাজবেন্ড বলে এসব করবে? একটা হাইজিনের ব্যাপার আছে না? না নেই, আমার কাছে তুমি আগে ইম্পর্টেন্ট, তারপর এসব হাইজিন নোংরা আর যা আছে আর কি ওসব। শোনো তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? বললাম তো আসছি, তুমি শুয়ে পড়ো তো একটু, আমি এই যাবো আর এই আসবো। ঠিক আছে। আজ বাসবি নেই বলে সমরেশ গেটের দরজা খুলে রেখেই ঘুমিয়েছে। হিয়া উজানকে শুয়ে দিয়ে সমরেশের ঘরে দৌড়ে এসে তড়িঘড়ি করে সমরেশকে তুলতে চেষ্টা করে। বাবা, বাবা, বাবা ঘুমাচ্ছ? বাবা, বাবা উঠো না। এই নাও চশমা। বাবা উজানের না শরীর খারাপ করেছে খুব, আমি ঘুমোচ্ছিলাম, উঠে দেখি ও পাশে নেই। তারপর তারপর হুট করে দেখি না ও না ওয়াশরুম থেকে টলতে টলতে বের হচ্ছে। চলো না বাবা, ওকে দেখবে চলো। আচ্ছা থাম, আমি যাচ্ছি। উঠতে তো দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ উঠো উঠো তাড়াতাড়ি, ওর কষ্ট হচ্ছে ভীষণ। হ্যাঁ রে মা, বুঝেছি। হ্যাঁ রে মা, বুঝেছি তো। কার কষ্ট বেশি হচ্ছে, উজানের নাকি তোর? কই দেখি উজান। তুমি বাবাকে তুলে আনলে কেন হিয়া? চুপ, একটা কথাও বলবে না। আরে বাবাও না হয় ছেলে মানুষই করছে, তুমি আবার উঠে এলে কেন?
আমি তো ছেলে মানুষই করি। বললাম সবাইকে রাতে টিউলিপ অ্যাডমিট করিয়ে দিই, কেউ শুনলো না আমার কথা, হেসে উড়িয়ে দিল। থার্মোমিটারটা কোথায় হিয়া? বাবা আমি মাপলাম একটু আগে 101। বাবা ও মাপতে পারে না, ও কি থেকে কি মেপেছে, তুমি ঠিক করে মেপে দেখো তো, ওর কথা শুনো না তো। হোয়াট কি সব বলছো হিয়া? আমিও একজন ডক্টর, ভুলে যেও না। তুমি পুরোপুরি ডক্টর হওনি এখনো। বাবা দেখো না, দাঁড়িয়ে দেখছো কি? আচ্ছা যা, আমার রুম থেকে টেথিস্কোপ আর বিপি চেক করার মেশিনটা নিয়ে আয়। আনছি আনছি, এক্ষুনি আনছি। হিয়া ও সব নিয়ে আসলে সমরেশ উজানের শখ খুঁটে খুঁটে দেখে। আর সকাল হতেই টিউলিপে বলে দেয় এসে উজানের কিছু ব্লাড স্যাম্পল বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যেতে। দুপুর 2টো। দেখি গাটা মুছে দিয়ে আরাম লাগবে। আমি ঠিক আছি হিয়া। ওদিকে কে রান্না করছে? কান্তাদি কি আজও আসেনি? ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমার সব রান্না হয়ে গিয়েছে। এই তোমাকে মুছে দিয়ে আমি তোমার স্যুপটা নিয়ে আসছি। হিয়া উজানের শার্ট খুলে উজানের পুরো শরীর মুছে দিতে থাকে। আর উজান বিস্মিত চোখে তার হিয়ার দিকে তাকিয়ে। এক রাতে হিয়া যেন কত বড় হয়ে গেল। আমি ভাবছি আমার পিচ্চি বাচ্চাটা কি করে রাতারাতি এত বড় হয়ে গেল, কীরকম সব এক হাতে সামলাচ্ছে। বাজে কথা বলো না তো, ব্লাডের রিপোর্টগুলো যে কখন আসবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মুছে দিয়ে হিয়া উজানকে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়ে উজানের স্যুপ আনতে রান্নাঘরে যায়। হিয়া হিয়া তোমার ফোন। হিয়া ধরবো? ধরি? কি নাম দিয়ে সেভ করা দেখো, আমার টিটি বাচ্চা। ও গড। উজান ফোন ধরলেই দেখে অর্পা। কে অর্পা? ইয়ে মানে উজানদা। কতদিন পর তোর গলা শুনলাম রে। কেমন আছো এখন? ভোর থেকে নাকি ভীষণ। কে বললো হিয়া? এই নিয়ে 5 বার আমাকে ফোন করে বললো আমার বড় জ্বর এসেছে, আমার বড় জ্বর এসেছে। ও সময় কখন পেলো তোর সাথে কথা বলার? মা নেই বাড়িতে, এক হাতে সব করছে, আবার তোকে ফোন করছে। দিনে কতবার কথা বলিস তোরা? তার কি আর লিমিট আছে? কি যে বলো তুমি। কে ফোন করেছে অর্পা? ওকে রাখতে বলো, এখন কথা বলার সময় নেই। দেখি এই বাটি ভর্তি স্যুপটা খেয়ে নাও তো জলদি, ওষুধ খেতে হবে আবার। রাখো না। রাখছি রে, তোর বেশটি খেপে যাচ্ছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, নইলে হিয়া টেনশন করতে করতে বিপি বাঁধিয়ে ফেলবে। যা বললি। হিয়া উজানকে স্যুপ খাইয়ে ওষুধ দিলে তার কিছুক্ষণ পর উজান সব বমি করে হিয়ার গায়ে ফেলে দেয়। সরি হিয়া, আমি বুঝতে পারিনি। কোথায় যাচ্ছ? এখানেই করো না, আমি মুছে দিব সব। উজান আস্তে। পিঠটা চেপে ধরো। হিয়া উজানের পিঠে চাপড়াতে থাকে। কষ্ট হচ্ছে খুব। সব তো বের করে দিলে। বারবার করে বলছি টিউলিপে ভর্তি করাতে, কেউ গায়েই লাগাচ্ছে না কথা। উজানকে বমি করতে দেখে হিয়াই কেঁদে ফেলে। খুব খারাপ লাগছে না তোমার? মাকেও এই সময় মাসির বাড়ি যেতে হলো, বাবাও ফোনটা তুলছে না। আরে হিয়া কাঁদছো কেন পাখি? আরে জ্বর হলে বমিতে হবে না, স্বাভাবিক। তুমি এমন করছো যেন আমার কখনো আগে জ্বর আসেনি। তুমি এখান থেকে এক পাও নড়বে না, আমি তোমায় পরিষ্কার করে এগুলো মুছে দিচ্ছি। এক পাও উঠবে না কিন্তু। জল দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হিয়া উজানকে জল দিয়ে ঘরটা সব মুছে নিয়ে নিজে গিয়ে বমি ভরা শাড়িটা আবার পাল্টে আসে। দুপুরে উজান ঘুমিয়ে পড়লে হিয়া গিয়ে উজানের পাশে বসে জলপট্টি দিতে থাকে। বাবা কোথায় ছিলে তুমি? ওটি ছিল মা। উজান ঠিক আছে তো? এতবার যে ফোন করেছিস। ঠিক আছে, ঘুমোচ্ছে আমার পাশে। শোনো না, রিপোর্ট তুললে? হ্যাঁ মা, রিপোর্ট তুলেছি। আমি ভালো করে দেখলাম, সব নর্মাল। ওটা উজানের সিজনাল জ্বর এসেছে বলবি না। সারাদিন রোদে ঘুরে রাতে এসে ঠান্ডা জল দিয়ে স্নান করে, এজন্যই তো জ্বরটা এসেছে। এমনি এখন মেছেছি। হ্যাঁ এখন কমেছে স্বাভাবিক, কিন্তু দুপুরে একবার বমি করে সব উগলে দিয়েছে। হ্যাঁ হোক বমি, একবারই তো হয়েছে। হ্যাঁ তাহলে চিন্তা নেই, আমি যেভাবে বলবো সেভাবে ওষুধগুলো খাইয়ে দিস রাতে। ঠিক আছে, রাখছি। সন্ধ্যার দিকে হিয়া রসুন কালো জিরে গরম করে এনে উজানের বুকে মালিশ করে দিতে থাকে। এই কাজটা কালকে করলে আজকে আর বুকটা এত ডেবে যেত না। আরাম লাগছে না এখন একটু? দেখি একটা বাবাকে ফোন দিই। আবার কতবার আজ বাবাকে বিরক্ত করলে তুমি? আমি করেছি, কে করবে আর? আর তোমার জন্য না, বাবার রাতে ডিউটি খাবারটা পাঠিয়ে দেব কি না তার জন্য ফোন দিব। ওজান আসব। হিয়া ওর শাড়িটা ঠিক করে নিয়ে উজানের কাছ থেকে উঠে পড়ে। অভিজ্ঞতা তোমরা আসো না ভেতরে। ও
কিরে খোঁজ নেই সারাদিন কোণে, জ্বর নাকি? রেহান বলল। আরে না, তেমন কিছু না, ওই ঠান্ডা লেগে। হিয়াকে মালিশ করে দিচ্ছিল নাকি?